আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি কয়েকটা বিষয় নিয়ে ডিসকাস করব। অনেকগুলো স্ক্যাটার্ড বিষয় বাট মেবি রিলেটেড। আ এখন আমাদের ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ হচ্ছে, এগুলো রিলেটেড। তো আমি দ্রুত আলোচনায় চলে যাই। আম ১ম যে পয়েন্টটা আমি ডিসকাশন করতে যাচ্ছি, তার আগে আমি বলে রাখি আমি আম যতদূর সম্ভব বাংলায় বলার চেষ্টা করব। কারণ ইংলিশে বললে এখানে অনেক ধরনের সমস্যা হতে পারে। সো আমি চেষ্টা করব বাংলায় বলার। আম ১ম যে পয়েন্ট হচ্ছে ডিমেনশিয়া। আম আমেরিকার যে রাষ্ট্রপতি, আম আমি নামটা বললাম না। আম বড়, বড় সাইকোলজিস্ট এবং বড়, বড় ডাক্তার যারা আছেন, তারা বলার চেষ্টা করছেন যে তার আমেরিকার রাষ্ট্রপতি ডিমেনশিয়া ডিজিজ আছে। বেশ কয়েক বছর ধরেই এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং রিসেন্টলি এটা আরো জোরালো হচ্ছে। তারা বলতে চাচ্ছে যে বর্তমান সময়ে আমেরিকার রাষ্ট্রপতির যেই কথাবার্তা, তার যে বিহেভিয়ার, তার যে বডি মুভমেন্ট, এগুলো দেখে মনে হচ্ছে তার ডিমেনশিয়া ডিজিজ অসুখটা আছে। এবং ডিমেনশিয়া এমন একটা রোগ যেখানে মানুষের মেমোরি লোপ পায়, ডিক্রিজ হতে থাকে। তার বিহেভিয়ারে বিভিন্ন ধরনের অ্যাবনরমালিটি আসে, তার স্পিচে অ্যাবনরমালিটি আসে, তার মুভমেন্টে অ্যাবনরমালিটি আসে। এবং এটা খুবই এটা অনেকেরই হয়ে থাকে। এটা কিছু করার নেই। বাট এখানে যেটা হচ্ছে, পৃথিবীর সবচেয়ে শক্তিধর মানুষটির যদি এই আ অসুস্থতা সত্যিই থেকে থাকে, তাহলে এটা খুবই বিপজ্জনক সারা বিশ্বের মানুষের জন্য। আ আমেরিকানদের জন্য তো অবশ্যই, এবং সারা বিশ্বের মানুষের জন্য। বিকজ আম এই রোগের কারণে যেই ব্যক্তিটি এই রোগে আক্রান্ত, সে বিভিন্ন ধরনের বিপজ্জনক ডিসিশন নিতে পারে। এবং স অনেক সময় সে কি ডিসিশন নিচ্ছে সেটা তার সুচিন্তিত মতামতের ভিত্তিতে নাও হতে পারে। আম যার কারণে পুরো ওয়ার্লডে একটা chaos হওয়ার পসিবিলিটি কিন্তু ভেরি হাই। সো উম এইটা একটা খুবই বিপজ্জনক আ অসুস্থতা আমেরিকার রাষ্ট্রপতির, এবং এটা নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে। তো এটা একটা পয়েন্ট দিয়ে রাখলাম। আমি বিস্তারিত যাব না। আপনারা বিভিন্ন রিসার্চ হয়েছে এটা নিয়ে, আপনারা YouTube এ সার্চ করে জানতে পারবেন। 2nd যে পয়েন্টটা হচ্ছে যে আম আমেরিকায় একটা লবি গ্রুপ আছে, যেটাকে AIPAC বলছে। আমেরিকান ইসরায়েল, আম আ নামটা পুরা স্ট্যান্ডিংটা মনে আসছে না। এটা একটা লবি গ্রুপ, যারা মেইনলি ইসরায়েলি লবি গ্রুপ ও আমেরিকায় অপারেট করে, এবং এরা আমেরিকার পলিটিক্যাল অর্গানাইজেশনগুলোতে প্রচুর পরিমাণে ইনভেস্ট করে। এবং বিভিন্ন ইলেকশনের সময় এরা ইনভেস্ট করে, বিভিন্ন আম আম ক্যাম্পেইনে তারা ইনভেস্ট করে। এবং আমেরিকার পলিটিক্যাল লিডার যারা আছে, অলমোস্ট মেনি অফ দেম, ওরা এই ফান্ডটা পেয়ে থাকে, এই সুবিধা পেয়ে থাকে। এবং আম বড়, বড় যারা রাজনৈতিক বিশ্লেষক, ওরা বলছে যে এই ফান্ডের মাধ্যমে ইসরায়েল অ্যাকচুয়ালি আমেরিকান পলিটিশিয়ানদের ইনফ্লুয়েন্স করছে। যার জন্য আমেরিকা মাঝে, মাঝে এমন কিছু ডিসিশন নিচ্ছে যেটা আমেরিকার উম মানুষের জন্য বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে না। এটা মনে হচ্ছে একটা ক্ষুদ্র রাষ্ট্রকে সাহায্য করার জন্য, ইসরায়েলকে সাহায্য করার জন্য ডিসিশনগুলো আসছে। যেটা আমরা বর্তমান যে ইরান এর সাথে যুদ্ধ হচ্ছে, এর মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা প্রচুর কিন্তু এখন আন্দোলন হচ্ছে। আম গতকালকে একটা নিউজে দেখলাম যে পুরো আমেরিকা জুড়ে 9 মিলিয়ন পিপল আম রাস্তায় নেমে এসছে। আম বিকজ তারা বলছে এই যুদ্ধ তাদের আম জন্য নয়। এটা একটা অন্য দেশকে আম সাহায্য করার জন্য এই যুদ্ধ। সো এই যে AIPAC, এই যে লবি গ্রুপটা আছে, এটা কিন্তু আম মারাত্মকভাবে আমেরিকার পলিটিশিয়ানদেরকে ইনফ্লুয়েন্স করছে। আম 3rd যে পয়েন্টটা, সেটা হচ্ছে ইসরায়েলে একটা
নেগেভ নামে একটা ডেজার্ট আছে, যেখানে ডিমোনা নামে একটা সিটি আছে। সো ডেজার্টের মধ্যে ওরা একটা সিটি গড়ে তুলছে, যেটার নাম ডিমোনা। আম, তো সেখানে বড় বড় যারা মিলিটারি অ্যানালিস্ট, ওরা বলছে যে ইসরায়েল সেখানে অলরেডি নিউক্লিয়ার বোমা তৈরি করে ফেলছে। সেখানে একটা ইসরায়েলের সেখানে একটা নিউক্লিয়ার প্ল্যান্ট, রিসার্চ প্ল্যান্ট আছে, যেটা ইসরায়েলের সাউদার্ন সাইডে ডিমোনা সিটিতে। ওখানে প্রায় 40,000-এর মতো লোক আছে। তো ওখানে ওই প্ল্যান্টে ওরা অলরেডি ধারণা করা হচ্ছে 90টার মতো নিউক্লিয়ার বোমা ওরা অলরেডি তৈরি করে ফেলেছে। তো আপনি চিন্তা করেন যে ইসরায়েলের এত সাহস কোথা থেকে আসে? একটা ছোট দেশ ইরানের সাথে ফাইট করছে। তো ওদের তো কোথাও একটা খুঁটির জোর আছে। আমেরিকা তো আছেই। প্লাস একটা লাস্ট রিসোর্ট হিসেবে ওদের কিন্তু নিউক্লিয়ার বোমা তৈরি আছে। এবং সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে ইসরায়েলের যে এখন আম প্রধানমন্ত্রী নেতানিয়াহু, আ সেও কিন্তু এক ধরনের উগ্র, এবং সে কিন্তু যেকোনো সময় যেকোনো কিছু করে ফেলতে পারে। এই মানুষগুলো কিন্তু সারা বিশ্বের মানুষ, পৃথিবীর মানুষের জন্য, শুধু মানুষ নয়, সারা বিশ্বের সৃষ্টির জন্য একটা হুমকি। তো এদেরকে আসলে, এদের হাতে ক্ষমতা থাকলে বিশ্ব কখনোই শান্তিতে থাকতে পারবে না। তো এদেরকে কোনোভাবে একটা সরিয়ে দিতে হবে, ব্যবস্থা করতে হবে, এরা যাতে ক্ষমতায় থাকতে না পারে। আম সো আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে ইসরায়েলের যে এই যে সিটিটা ডিমোনা, এখানে কিন্তু 40,000 পপুলেশন, এবং তার মধ্যে প্রায় 20% কিন্তু ইন্ডিয়ান জিউস। ওরা আগে ইন্ডিয়াতে থাকতো, মহারাষ্ট্রে। সেখান থেকে ওরা মুভ করেছে। তো আপনারা বুঝতে পারেন যে ইন্ডিয়া রাষ্ট্রপ্রধানের সাথে যে ইসরায়েলের মাখামাখির একটা অন্যতম কারণ কি হতে পারে। নেক্সট যে পয়েন্টটা আমি বলতে চাচ্ছি, যে সুপার পাওয়ার। এখন আমেরিকা ইজ এ সুপার পাওয়ার। এখন সবাই আলোচনা করছে যে আমেরিকা এই সুপার পাওয়ার থাকবে কিনা। তো আমি যেটা বলতে চাই সংক্ষেপে, যে এই যুদ্ধের মাধ্যমেই আমেরিকা সুপার পাওয়ার নিশ্চিহ্ন হয়ে যাবে, এটা বলা যায় না। এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপর। সংক্ষেপে যেটা বলব যে এই যুদ্ধ অবশ্যই একটা পসিবিলিটি আছে আমেরিকার সুপার পাওয়ার যে পজিশনটা সেখান থেকে নামিয়ে আনা। যদি এই যুদ্ধ দীর্ঘায়িত হয়, লং টার্মে চলে যায়, এবং এই যুদ্ধ যদি আরও রিজিওনালি ছড়িয়ে যায়, মিনস অন্যান্য দেশগুলো এখানে জড়িয়ে যায়, এবং বৃহত্তর যে দেশগুলো আছে যেরকম রাশিয়া এবং চীন যদি ডিরেক্টলি ইনভলভ হয়ে যায়, এবং আমেরিকা যদি গ্রাউন্ড ইনভেশনে চলে যায়, তখন কিন্তু আমেরিকার পালানোর পথ থাকবে না, এবং এটা একটা লং টার্ম যুদ্ধ হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু তখনই পসিবিলিটি থাকবে আমেরিকার সুপার পাওয়ারের যে হিসাবে যে ডমিনেন্সটা এখানে কমে আসার। সো আর সেটা যদি সেদিকে যদি যুদ্ধটা না যায়, আমেরিকা যদি মানে বুদ্ধিমানের মতো কাজ করে, যে যুদ্ধটাকে থামিয়ে কোনো একটা সুরাহায় চলে আসে, তাহলে কিন্তু আমেরিকার যে রিস্কটা, যে সুপার পাওয়ার হিসেবে যে ডমিনেন্স কমে চলে যাওয়ার, এইটা থেকে তারা বাঁচবে এই যাত্রায়। তো এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে ইরান এখন কি নিউক্লিয়ার বোমা কি বানাবে কি না। কারণ ওদের এর আগে একটা ফতোয়া, আয়াতুল্লাহ খামেনি যিনি মারা গেছেন, ফর্মার সুপ্রিম লিডার, উনি ফতোয়া দিয়েছিলেন যে নিউক্লিয়ার বোমা এখন সারা বিশ্বের জন্য হুমকি স্বরূপ। সো এটা বানানো ইসলামিক মোতাবেক হবে না। কিন্তু উনি আয়াতুল্লাহ খামেনি উনি মারা যাওয়ার পরে এখন যার ছেলে মোস্তফা খামেনি, উনি কিন্তু এটাকে, উনি যে একটা মিটিং হয়েছে সেখানে কিন্তু এটা পুনর্বিবেচনা করার কথা বলা হচ্ছে। এবং আমার কাছে মনে হচ্ছে এই যুদ্ধের মাধ্যমে ইরান একটা জিনিস শিখতে পারবে, যে তাদের যদি আজকে নিউক্লিয়ার বোমা থাকতো, তাহলে কিন্তু অন্য দেশগুলো এত সহজে আঘাত করার সুযোগ পেত না। হ্যাঁ, তো আমার মনে হচ্ছে ইরান নিউক্লিয়ার বোমা বানাবে, এবং সেটা দ্রুতই আপনারা জানতে পারবেন। লাস্ট পয়েন্টটা যেটা বলছি, যে এই যুদ্ধটা কিন্তু একটা প্রক্সি ওয়ার। হ্যাঁ, এখানে কিন্তু আমেরিকা এবং ইসরায়েল একদিকে, আর এদিকে কিন্তু রাশিয়া এবং চায়না ডিরেক্টলি নট ইনভলভ, বাট ওরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে বিভিন্নভাবে ইরানকে সাহায্য করে আসছে, ওয়েপেন দিয়ে, এবং আরও বেশি ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে ইন্টেলিজেন্স ইনফরমেশন দিয়ে। সো এবং রাশিয়া এবং চায়না কিন্তু
এইভাবেই যুদ্ধের প্রস্তুতিগুলো ঝালাই করে নিচ্ছে। যুদ্ধে কিভাবে কোন দিক থেকে কিভাবে আক্রমণ করতে হবে, কখন আক্রমণ করতে হবে, কি দিয়ে আক্রমণ করতে হবে, এই ডিসিশনগুলো কিন্তু দিয়ে ইরানকে সাহায্য করছে এবং ওরা কিন্তু ট্র্যাক করছে এভরি ডেটা যে হাউ এফেক্টিভ দে আর। সো এটা একটা রাশিয়া তো অলরেডি ইউক্রেনের সাথে যুদ্ধে আছেই। ওদের একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স হচ্ছে। চায়নায় কিন্তু এত যুদ্ধে তারা মনে হয় জীবনে একটাই যুদ্ধ করেছিল মঙ্গোল মঙ্গোলিয়ানদের সাথে প্রবাবলি। এরপরে কিন্তু চায়না কিন্তু আসলে অ্যাকচুয়াল যুদ্ধে নাই। তো এই যুদ্ধটাকে তাকে চায়নাকে সাহায্য করছে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করার এবং যুদ্ধে অ্যাকচুয়ালি বিভিন্ন ডেটা ইন্টেলিজেন্স দিয়ে সাহায্য করে, ওয়েপন দিয়ে সাহায্য করে। চাইনিজরা উপকৃত হচ্ছে যুদ্ধের প্রকৃত রেজাল্ট কি হচ্ছে তা জানার মাধ্যমে। সো এটা একটা প্রক্সি ওয়ার। আজকে এটুকুই। আমি আশা করব এই যুদ্ধ খুব সহজে থেমে যাবে। মানুষ শান্তিতে পাবে এবং দেশের মধ্যে বিভিন্ন দেশে যে অর্থনৈতিক অচলাবস্থা শুরু হয়েছে এটার অবসান হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি মানবজাতি শান্তিতে থাকুক। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।